জানেন তো, ইতিহাসে এমন কিছু গল্প আছে যা বারবার ফিরে আসে। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম ঠিক তেমনই একটা গল্প। শুনতে মনে হবে যেন একটা রূপকথার গল্প, তাই না? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখনই কোনো বড় বিপ্লব হয়, এই গল্পের ভয়ঙ্কর সত্যিগুলো যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। কিভাবে, মানে ঠিক কী কারণে একটা স্বাধীনতার স্বপ্ন শেষ পর্যন্ত একটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে? চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। তো এই পুরো গল্পটাকে আমরা 4টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে আসবে কিভাবে বিপ্লবের আগুনটা জ্বলল, তারপর স্বাধীনতার সেই নতুন ভোর, এরপরেই দেখব ক্ষমতার সেই কালো ছায়াটাকে, আর একদম শেষে সেই করুণ পরিণতি, যেখানে সবকিছু আবার আগের জায়গাতেই ফিরে আসে। তো গল্পটা শুরু হচ্ছে ইংল্যান্ডের একটা সাধারণ খামার থেকে, কিন্তু এখানকার বাসিন্দাদের জীবনটা ছিল একেবারে অসাধারণ অসাধারণ কষ্টের। খামারের মালিক মিস্টার জোনসের অধীনে পশুরা যে শুধু শোষিতই হতো তা নয়, ওদের প্রত্যেকটা দিন কাটত চরম বঞ্চনা আর ক্লান্তিতে। এমনই এক অন্ধকার রাতে খামারের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী শূকর, নাম তার ওল্ড মেজর, সবাইকে ডেকে তার একটা স্বপ্নের কথা শোনাল। স্বপ্নটা কি ছিল? এমন একটা পৃথিবীর স্বপ্ন যেখানে কোনো মানুষের শোষণ থাকবে না, থাকবে শুধু মুক্তি আর মুক্তি। আর ঠিক এই একটা স্বপ্নই পশুদের মনে প্রথমবারের মতো বিপ্লবের আগুনটা জ্বেলে দিল। তো ওল্ড মেজরে মৃত্যুর পর তার সেই স্বপ্নটা কিন্তু শুধু স্বপ্ন হয়েই থাকেনি। খামারের শূকররা, মানে যারা একটু চালাক চতুর ছিল, তারা ওই স্বপ্নটাকে একটা সত্যিকারের দর্শনে রূপ দিল। নাম দিল অ্যানিম্যালিজম বা পশুবাদ। এর মূল কথাটা কিন্তু খুব সহজ: সব পশু সমান, আর মানুষই হলো তাদের আসল শত্রু। আর এটাই হয়ে উঠল তাদের বিপ্লবের মূল মন্ত্র। কিন্তু এই মুক্তির ডাকটা সবার কাছে একভাবে পৌঁছায়নি। কিছু পশু ছিল যারা পুরনো অভ্যাসের এতটাই দাস হয়ে গিয়েছিল যে তারা চিনির টুকরো বা গলার রঙিন ফিতার মতো ছোট ছোট জিনিস হারানোর ভয়ে স্বাধীনতার এত বড় একটা স্বপ্ন নিয়েই প্রশ্ন তুলতে শুরু করল। ভাবা যায়? আচ্ছা, তাহলে এবার দেখা যাক নতুন ভোটটা কেমন ছিল। মজার ব্যাপার হলো, বিপ্লবটা কিন্তু কোনো বিশাল পরিকল্পনা করে হয়নি। এটা জ্বলে উঠেছিল ছোট্ট একটা মুহূর্তের অবহেলা থেকে। আর এটাই দেখিয়ে দেয় যে শোষণের ভিত আসলে কতটা ঠুনকো। তো হলো কি, এক সন্ধ্যায় মিস্টার জোন্স মদ খেয়ে টাল আর পশুদের খাবার দেওয়ার কথা বেমালুম ভুলে গেল। ব্যাস, ওই একটাই ঘটনা যথেষ্ট ছিল। বছরের পর বছর ধরে যে ক্ষোভটা জমেছিল, সেটা যেন আগুনের মতো জ্বলে উঠল। ক্ষুধার্ত পশুরা একজোট হয় তাদের অত্যাচারী মালিককে তাড়িয়ে দিল খামার থেকে। স্বাধীনতাটা এলো একদম হঠাৎ করে, অপ্রত্যাশিতভাবে। স্বাধীনতার পর খামারের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানে শূকররা, নতুন সমাজ গড়ার কাজে লেগে পড়ল। তারা খামারের দেয়ালে বড় বড় করে 7টা আইন লিখে দিল। এটাই ছিল তাদের নতুন সংবিধান। আর এই সংবিধানটা এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখাতো যেখানে সব পশুর সমান, কেউ কারোর উপর খবরদারি করবে না। কিন্তু স্বাধীনতার সেই প্রথম দিনেই একটা ছোট রহস্য দানা বাঁধল। 5 বালতি তাজা দুধ হঠাৎ উধাও, কোথায় গেল কেউ জানে না। এটা ছিল খুব ছোট একটা ঘটনা, কিন্তু ভবিষ্যতের জন্য একটা অশুভ সংকেত, তাই না? কিন্তু স্বাধীনতার সেই সোনালি সকালটা বেশিদিন টিকল না। খুব তাড়াতাড়ি আনন্দের ওপর ক্ষমতার একটা কালো ছায়া পড়তে শুরু করল। আর শুরু হলো নিয়ন্ত্রণের এক নতুন অদৃশ্য লড়াই। আচ্ছা, ওই যে হারিয়ে যাওয়া দুধের কথা বলছিলাম, মনে আছে? পরে জানা গেল ওই দুধটা আসলে শূকররাই খেয়েছে। তাদের যুক্তিটা কি ছিল জানেন? তারা নাকি ব্রেইন ওয়ার্কার, মানে মগজ খাটিয়ে কাজ করে, তাই তাদের জন্য এই বিশেষ খাবারটা দরকার। আর যদি কেউ এটা নিয়ে প্রশ্ন তুলত, সাথে সাথে জোনসের ফিরে আসার ভয় দেখানো হতো। ব্যাস, সবার মুখ বন্ধ। দুর্নীতির শুরুটা হলো ঠিক এভাবে। এই সময়ে খামারের নেতৃত্বে ছিল 2টো প্রধান শূকর। একজন স্নোবল, যে ছিল বেশ আদর্শবাদী, আর অন্যজন নেপোলিয়ন, যে ছিল মারাত্মক ক্ষমতালোভী। ওদের দুজনের মধ্যে যে লড়াইটা ছিল, সেটা কিন্তু শুধু ব্যক্তিগত রেষারেষি ছিল না। এটা ছিল আসলে খামারের ভবিষ্যৎ নিয়ে 2টো সম্পূর্ণ আলাদা পথের লড়াই। একদিকে ছিল প্রগতি, আর অন্যদিকে ছিল একছত্র ক্ষমতা। তো যখন যুক্তির লড়াইয়ে স্নোবল প্রায় জিতেই যাচ্ছিল, ঠিক তখনই নেপোলিয়ন তার আসল চেহারাটা দেখাল।
সে তার পোষা কয়েকটা হিংস্র কুকুরকে লেলিয়ে দিল আর স্নোবলকে তাড়িয়ে খামার থেকেই বের করে দিল। গণতন্ত্রের সব তর্কবিতর্ক শেষ হয়ে গেল পাশবিক শক্তি দিয়ে, আর খামারে শুরু হলো এক নতুন যুগ, ভয়ের শাসন। ক্ষমতা দখলের পরেই শুরু হলো আসল খেলাটা, ইতিহাস বদলে দেওয়ার খেলা। নেপোলিয়নের প্রচারযন্ত্র পুরো দমে কাজে লেগে গেল। যে স্নোবল ছিল বিপ্লবের নায়ক, তাকে রাতারাতি ভিলেন আর বিশ্বাসঘাতক বানিয়ে দেওয়া হলো। কেন? কারণ একটাই, নেপোলিয়নের স্বৈরাচারী শাসনকে সবার চোখে বৈধ করে তোলা। আর এরপর থেকে যে কোনো পশুই নেপোলিয়নের বানানো গল্পের বিরুদ্ধে মুখ খুলত বা সত্যিটা মনে রাখার চেষ্টা করত, তারা রাতের অন্ধকারে রহস্যজনকভাবে গায়েব হয়ে যেতে শুরু করল। আর এখান থেকেই বিপ্লবের চূড়ান্ত পতনটা শুরু হয়। দেখুন, আদর্শগুলোকে শুধু ভুলে যাওয়া হয়নি, বরং সেগুলোকে ইচ্ছে মতো ভাঙচুর করা হয়েছে। যে সাম্যের আইনগুলো দিয়ে সব শুরু হয়েছিল, সেই আইনগুলোই ধীরে ধীরে হয়ে উঠল নতুন শোষণের হাতিয়ার। যেমন ধরুন, শূকররা যখন মানুষের বিছানায় ঘুমাতে শুরু করল, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল। কিন্তু সবাই অবাক হয়ে দেখল, দেয়ালের আইনটা একটু বদলে গেছে। কোনো পশু বিছানায় ঘুমাবে নার পাশে ছোট্ট করে জুড়ে দেওয়া হয়েছে চাদর পেতে। ভাবুন একবার, ভাষার এই সামান্য কারসাজুই হয়ে উঠল তাদের সব দুর্নীতির বর্ম। নেপোলিয়ন আর সাধারণ নেতা থাকল না, সে হয়ে উঠল প্রায় দেবতার মতো। বিপ্লবের যে আসল ইতিহাস, মানে সবার সম্মিলিত লড়াইয়ের গল্প, সেটা পুরো মুছে ফেলা হলো। তার জায়গায় লেখা হলো নেপোলিয়নের একার বীরত্বের সব কাল্পনিক কাহিনী। একটা গোটা সংগ্রামকে বদলে দেওয়া হলো এক ব্যক্তির পূজায়। এক সময়ে এমন আসলো যখন ওই 7টা আইনের আর কোনো দরকারই পড়ল না। সেগুলোকে দেয়াল থেকে একদম মুছে ফেলা হলো। এটা ছিল আসলে একটা প্রতীকী ঘটনা। এর মাধ্যমে শুধু আইনকে মুছে ফেলা হয়নি, মুছে ফেলা হয়েছিল বিপ্লবের আত্মাটাকে। এরপর এলো চূড়ান্ত বিশ্বাসকতা। খামারের দেয়ালে মাত্র একটাই নতুন আইন লেখা হলো। শুরুটা ছিল খুব পরিচিত, সেই পুরনো প্রতিশ্রুতি, সকল পশু সমান। কিন্তু সেই প্রতিশ্রুতির ঠিক পরেই যোগ করা হলো আরও কয়েকটা শব্দ, যা পুরো আদর্শটাকে একটা হাসির খোরাক বানিয়ে দিল। লেখা হলো, কিন্তু কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান। ব্যাস, এই একটা লাইনেই বিপ্লবের কফিনের শেষ পেরেকটে ঠুকে দেওয়া হলো। আর সবশেষে অন্য পশুরা দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। শূকররা 2 পায়ে হাঁটছে, হাতে গ্লাস নিয়ে ঘুরছে, মানে ঠিক সেই মানুষগুলোর মতো আচরণ করছে যাদেরকে তারা একদিন তাড়িয়ে দিয়েছিল। এখানে গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। কেন একটা মুক্তির সংগ্রাম বারবার ঘুরে ফিরে তার নিজের শোষকের চেহারাটাই ধারণ করে? কেন এই রূপকথার গল্পটায় বারবার ইতিহাসের সবচেয়ে বড় সত্যি হয়ে আমাদের সামনে ফিরে আসে?